জাতীয় পার্টির রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনাকে মব বলায় সেনাবাহিনীর ক্ষমা চাওয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি। রোববার রাত চীন সফর থেকে ফিরে থাকা মেডিকেলে নুরুল হক নূরকে দেখতে গিয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম। এ সময় আরও বলেন, নতুন সংবিধানে নির্বাচন হবে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জানান, অভ্যুত্থানের অন্যতম সদস্য এবং রাজপথের সৈনিকের ওপর হামলার ঘটনা কোনো স্বাভাবিক ঘটনা নয়। নূরের ওপর হামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রয়োজনে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন তারা। কোনো ধরনের অপকর্ম ষড়যন্ত্রকে বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া হবে না। জনগণ রাজপথ যেভাবে বেছে নিয়েছিল ফ্যাসিস্ট তাড়ানোর জন্য, ফ্যাসিস্টদের পক্ষের যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য প্রয়োজনে আবার রাজপথ বেছে নেবে বাংলাদেশের এই ছাত্র জনতা। সেনাবাহিনীর উচিত ছিল নিঃশর্তভাবে দুঃখ প্রকাশ করা, ক্ষমা প্রার্থনা করা, যে একজন রাজনীতিবিদকে, ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদকে এইভাবে রাস্তায় ফেলে পেটানো হয়েছে। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখেছি যে আইএসপিআরের যেই বিবৃতিটি তারা দিয়েছে, তারা এই হামলাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। কেউ নির্বাচনের বিকল্প ভাবলে তা জাতির জন্য দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। রোববার অধ্যাপক ইউনূসের সাথে 3 দলের বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব জানান, যথাসময়ে নির্বাচনের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে জাতীয় পার্টির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানায় এনসিপি, আর পিআর পদ্ধতিতে নির্বাচন চায় জামায়াত। দেশের চলমান পরিস্থিতি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিশেষ বৈঠক করে বিএনপি, জামায়াত ও এনসিপির প্রতিনিধিরা। রোববার বিকেল 4:12 রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দল। 1 ঘন্টার বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, 31 দলের মধ্যে 25টি পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। মেজরিটি রাজনৈতিক দল চাচ্ছে যারা মেজরিটি মানুষকে প্রতিনিধিত্ব করে। আমাদের মাঝে একটু ডিফারেন্স হচ্ছে, অনেক দল আপার হাউসে পিআর চায়, আর আমরা এবং আরো কয়েকটি দল আমরা পুরোটাই পিআর চাই, আপার হাউস লোয়ার হাউস। এরপর বৈঠকে বসেন এনসিপি নেতারা। পরে ব্রিফিংয়ে তারা জাতীয় পার্টির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানান। সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে সুস্পষ্ট অবস্থান নেওয়া এবং বিগত সময় অবৈধ সংসদকে বৈধতা দানের তাদের যে পদক্ষেপ, সে বিষয়গুলো আমলে নিয়ে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম যেন স্থগিত করার বিষয়ে সরকার আরও বেশি কার্যকর হয়, সেই বিষয়টি আমরা প্রধান উপদেষ্টাকে আমলে নেওয়ার জন্য বলেছি। সবশেষে বৈঠক করেন বিএনপির প্রতিনিধিরা। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সঠিক সময়ে নির্বাচনের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। জাতীয় পার্টি নিয়ে কোনো আলোচনা হয়নি। আলোচনা ফলপ্রসূ হয়েছে, সেটা গোটা দেশবাসী অত্যন্ত আশ্বস্ত হয়েছে এবং নির্বাচন যে ফেব্রুয়ারিতে হবে এ ব্যাপারেও গোটা দেশবাসী অত্যন্ত আশ্বস্ত। না, কোনো আলোচনা হয়। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, নির্বাচনের কোনো বিকল্প নেই। কেউ যদি অন্য কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে বিপজ্জনক। সকল রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবারও তার প্রতিশ্রুতি জানিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক। নির্বাচন নিয়ে আবারও প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতির কথা তুলে ধরেন প্রেস সচিব। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিস্থিতি জটিল করে একটি গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাজধানীতে দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় তিনি বলেন, নুরুল হক নূরের ওপর হামলা সহ সাম্প্রতিক কিছু ঘটনায় তা স্পষ্ট। নানা শর্ত আরোপের মধ্য দিয়ে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। রোববার বিকেলে অনলাইনে আলোচনায় যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তথ্যচিত্রে উপস্থাপন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের জন্য দলের অবদান।
আলোচনায় দলের কেন্দ্রীয় নেতারা বলেন, ফ্যাসিস্ট সরকার চলে গেলেও ফ্যাসিজম এখনো বিদ্যমান। রাজনৈতিক আচার ব্যবহারে সংস্কৃতিতে যে পরিবর্তনের সূচনা করেছেন জনাব তারেক রহমান, বিএনপি কারো হুমকির কাছে মাথা নত করবে না বলে সতর্ক করেন দলের মহাসচিব। অবশ্যই যেভাবে পদ্ধতিতে নির্বাচনে আমরা ভোট দিয়ে এসেছি সেইভাবে আমরা ভোট দেব, আমাদের প্রতিনিধি এবং আমাদের পার্লামেন্ট নির্বাচন করব। আরেকটা কথা পরিষ্কার করে জানাতে চাই যে আমরা কারো হুমকিতে মাথা নত করতে বাংলাদেশের মানুষ রাজি নয়। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠন না হওয়া পর্যন্ত গণতন্ত্র সুরক্ষিত নয় বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে দায়বদ্ধ, জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়। কিছু দল নির্বাচন বানচালের অপচেষ্টা করে আসছে মন্তব্য করে তারেক রহমান বলেন, একটি পক্ষ দেশের পরিস্থিতি জটিল করে তোলার চেষ্টা করছে। কোন রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে তাদের দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য নানা শর্ত আরোপ করছে। গণপরিষদ সভাপতি নুরুল হক নূরের উপর হামলা সহ সাম্প্রতিক কিছু ঘটনা স্পষ্ট দেশের স্থিতিশীল পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে অথবা জটিল করে তোলা হচ্ছে। ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এক বছরে দ্বিতীয়বার হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সম্পূরক তালিকায় মোট ভোটার 12,63,07,504 জন, যার মধ্যে নারী পুরুষ প্রায় সমান সমান। বয়স্ক শারীরিকভাবে অক্ষম ভোটারদের জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টিতে কাজ চলছে, জানিয়েছে ইসি। রোববার ইসি জানায়, এবারই প্রথম প্রবাসী ও কয়েদিরা ভোট দেওয়ার সুযোগ পাবে। ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় শারীরিক প্রতিবন্ধকতার শিকার ভোটারদের নির্বাচনে অন্তর্ভুক্ত করার বিষয়ে সেমিনার। দিনব্যাপী আয়োজনে বিভিন্ন প্রান্তের শারীরিক প্রতিবন্ধী ভোটারদের উপস্থিতিতে আলোচকরা তুলে ধরেন নির্বাচনে সব নাগরিকের ভোটের গুরুত্ব। নির্বাচন কমিশনার বলেন, প্রবাসী ভোটার এবং কয়েদিদের ভোটের সুযোগ দেওয়ার কথাও ভাবছে কমিশন। আপনারা জানেন যে আমরা একটা বড় আকারের কাজে হাত দিয়েছি, প্রবাসী বাংলাদেশিদেরকে ভোটে সামিল করা, এবং ইনশাআল্লাহ তারা এবার ভোট দিবেন। বিশেষভাবে চাহিদা সম্পন্ন মানুষের অংশগ্রহণ, এগুলো তো আমাদের প্রায়োরিটি লিস্টে অনেক পিছনে ছিল, এখন অন্ততপক্ষে এটা সামনে আসছে। দুপুরে নির্বাচন কমিশনে দ্বিতীয়বারের মতো হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করে কমিশন। 31 আগস্ট 2025 পর্যন্ত মোট ভোটার 12,63,07,504 জন, যার মধ্যে নারী 6,22,05,819 জন এবং পুরুষ 6,41,04,55 জন। মোট ভোটারের সংখ্যা 12,63,07,504 জন। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে, আপনাদের কৌতূহল থাকার স্বাভাবিক, যে বাড়লো কেন? এটা আমাদের যখন আমরা প্রকাশ করি খসড়াটা, তার পরবর্তীতে যে একটা অন্তর্ভুক্তি হয়েছেন। ইসি সচিব জানান, তালিকায় নতুন ভোটার 1,37,642 জন আর মৃত্যু হওয়ায় বাদ পড়েছেন 1,038 জন। 1,038 জনকে কর্তন করা হয়েছে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনে প্রার্থীদের প্রচার প্রচারণায় মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ভোটের সময় পরিবহন সেবা চালু রাখার দাবি প্রার্থীদের। এদিকে ছাত্র শিবিরের জিএস প্রার্থীর মনোনয়ন চ্যালেঞ্জ করে বাম জোট নেত্রী করা রিটকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলছে ছাত্রদল, আর শিবির এই চ্যালেঞ্জকে স্বাগত জানিয়েছে। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ডাকসু নির্বাচনের প্রার্থীরা। শিক্ষার্থীদের কাছে ইশতেহার তুলে ধরছেন তারা। সমন্বিত শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থীর অভিযোগ, দলীয় প্যানেলের প্রতি প্রশাসন পক্ষপাতিত্বমূলক আচরণ করছে। সেই সঙ্গে কেউ কেউ ভোটের জন্য টাকা দিচ্ছে বলেও অভিযোগ তাদের। প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করানো হচ্ছে, আয়োজন হচ্ছে ভিতরে ভিতরে বেনামে। প্রশাসন সেগুলোতে কোনোভাবে কর্ণপাত করছে না। এরপরে হচ্ছে যে বাকি তো আছে ফেব্রিকেটের যে হাইপ তোলার ব্যাপারটা আছে, পিআর টিম দিয়ে, সেগুলো তো আছেই।
এদিকে ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদের মনোনয়ন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন বাম জোটের BM ফাহমিদা। মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে প্রার্থিতা করছি। মুক্তিযুদ্ধের স্পিরিটকে যদি আমরা ধারণ করি তাহলে এই বিষয়টিও আসলে আমাদের প্রত্যেকের কনসার্নে থাকা উচিত। রিটকে স্বাগত জানিয়ে ছাত্র শিবির জানায় 7 দিন আগে এই রিট করলে ভালো হতো। সেটি কোর্টের যেহেতু বিবেচনাধীন বিষয়, কোর্ট থেকে রায় আসুক সেটির অপেক্ষায় থাকবো এবং সেটির প্রতি আমার রেসপেক্ট এবং সম্মান এবং সেটিকে ওয়েলকাম করার জায়গাটুকু আমরা মানসিকভাবে প্রস্তুত। আর রিট নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র কিনা তাও খতিয়ে দেখতে হবে বলছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। আমরা আগে থেকে শুনতে পাচ্ছি ডাকসুকে নিয়ে নানা ধরনের অপপরিকল্পনা আছে, তো সেটি তার ওই অংশ কিনা সেটাও আমরা আসলে বোঝার চেষ্টা করছি এখন পর্যন্ত। এখন কেন এই রিট সেই প্রশ্ন তুলে ছাত্রদল বলছে এটি হতে পারে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ। সেই সঙ্গে ভোটের সময় বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবা চালু রাখার দাবিও করেন তারা। আপনার তো রিট করা উচিত ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে প্রথমে, কেননা তারা যদি এই ছাত্র সংগঠন যদি স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণই করে তাহলে তো বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে নির্বাচনের আওতাভুক্ত করে সর্বপ্রথম পক্ষপাত দুষ্টতা আচরণ দিয়েছে। রিটের বিষয়ে নথি এখনো হাতে পায়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমাদের কাছে যদি এ ধরনের বিষয় কোর্ট থেকে যদি আসে তাহলে আমরা আসলে সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা আমরা সেই জবাব দেওয়ার ব্যবস্থা করব। আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ আসলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর গুলশানের একটি 5 তারকা হোটেল থেকে জ্যাকসন নামের এক মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে স্বাভাবিক মৃত্যু বলেই ধারণা করা হচ্ছে। রোববার রাতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জ্যাকসন গেল 27 আগস্ট ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের মাধ্যমে হোটেল ওয়েস্টিনের একটি রুম ভাড়া নেন। তবে গত 2 দিন ধরে তিনি কোনো খাবার অর্ডার না করায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি যুক্তরাষ্ট্র দূতাবাস ও পুলিশকে অবহিত করে। পরে দূতাবাসের একটি মেডিকেল টিম ও পুলিশের একটি দল হোটেলে গেলে দেখা যায় জ্যাকসন বিছানায় মৃত অবস্থায় পড়ে আছেন। ওসি হাফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে তার মৃত্যু স্বাভাবিক প্রতীয়মান হওয়ায় দূতাবাস কর্তৃপক্ষ আমাদের কাছে লিখিত আবেদন করে মরদেহটি নিয়ে যায়। কোনো খোঁজ খবর নাই, কেউ ওনার রুমে যাই দেখে লক করা বলে কেউ ঢোকে নাই। পরবর্তীতে আপনার আজকে উনি ওনার এম্বাসিতে সংবাদ দেয়, এম্বাসির লোকজন আসে, আমাদের সংবাদ দিলে আমরা যাই, মৃতদেহ পড়ে আছে, মানে সন্দেহজনক ভাবে না, স্বাভাবিকভাবে। দীর্ঘ চিকিৎসায় সুস্থ হয়ে ওঠা অন্তত 30 রোগীকে স্বজনদের কাছে ফেরত দিতে পারছে না পাবনা মানসিক হাসপাতাল কর্তৃপক্ষ। এজন্য মারা যাওয়া অনেকের দাফন কাফন হচ্ছে হাসপাতালেই। তারা বলছেন, ভর্তির সময় ভুল ঠিকানা দেয়া আর স্বজনদের অনাগ্রহের কারণে এই পরিস্থিতি। এই ঠিকানার সত্যতা যাচাই ছাড়া এখন কাউকে আর ভর্তি করা হচ্ছে না পাবনায় মানসিক হাসপাতালে। প্রায় 56 বছর বয়সী সাইদ হোসেনকে পরিবারের সদস্যরা 34 বছর আগে দিয়ে যান পাবনায় মানসিক হাসপাতালে। একইভাবে শাহানা আক্তার ও নাজমা নীলুফার এই হাসপাতালে ভর্তি হন 26 বছর আগে 1999 সালে। দীর্ঘ সময়ের চিকিৎসায় এদের শারীরিক ও মানসিক অবস্থা এখন স্থিতিশীল হলেও ঠিকানা ভুল থাকায় বাড়ি ফিরতে পারছেন না তারা। এ ধরনের অন্তত 30 রোগী নিয়ে বেকায়দায় পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 19 জন রোগী মানে না যাওয়া স্থানীয়, মানে ওদের কোনো ঠিকানা নাই, স্থায়ী রোগী। এরা সবাই ক্রনিক, এদের ঠিকানা নাই, যার কারণে এখানে আছে। আর যাদের ঠিকানা থাকে তারা তো 2 মাস পর পর বাড়ি চলে যায়। অবশ্য কয়েকজন রোগী বলছেন, পরিস্থিতির শিকার হয়ে হাসপাতালে এসেছেন তারা, এখন সুস্থ হবার পর ফেরত নিতে রাজি নয় পরিবার। স্বামী ছেড়ে চলে যায়, আর তার ওখানে আমি তারপরে রাস্তা ঘুরছি। তালাকের পর পাগল হয়ে যাই, তখন বাসার বাড়ির ওরা অনেক ব্লেম দেয় আর কি। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, তারা সবসময় চেষ্টা করছে শারীরিক ও মানসিকভাবে স্থিতিশীলদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার। বেশিরভাগ ক্ষেত্রে তাদের যারা ভর্তি করেছেন তারা মারা গিয়েছেন, আর তাদের অন্যান্য আপনজন হয়তো ওই বাসা ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছে, ওখানে থাকেন না, যার ফলে তাদেরকে বাড়ি পাঠানো যাচ্ছে না।
হাসপাতালের তথ্য বলছে, মানসিক সুস্থতার পরেও গত 10 বছরে মারা যাওয়া অন্তত 6 জনের দাফন কাফন হাসপাতাল কর্তৃপক্ষকেই সারতে হয়েছে মরদেহ স্বজনরা ফেরত না নেয়। 1958 সালে চালু হওয়া দেশের বিশেষায়িত এই হাসপাতালে শয্যা সংখ্যার সমান, অর্থাৎ প্রায় 500 রোগী ভর্তি থাকছে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, পাবনা। চলতি মাসের শেষে পুঁজি বাজারে পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে কমোডিটি এক্সচেঞ্জ বা পণ্য কেনাবেচার স্থান। আর ডিসেম্বরে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে বলে আশা করছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। এতে ইলেকট্রনিক্স পদ্ধতিতে বেচা কেনা হবে স্বর্ণ, তামা, জ্বালানি সহ নিত্যপণ্য। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বলছে, একটি চালু হলে অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। কমোডিটি এক্সচেঞ্জ হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ক্রেতা বিক্রেতা বিভিন্ন পণ্যের মান সনদ যাচাই করে পণ্য কেনাবেচা করবেন। দেশীয় ধারার প্রচলিত কেনাবেচার অনলাইন প্ল্যাটফর্মের বাইরে প্রতিষ্ঠিত হচ্ছে এ বাজার। এতে পণ্য কেনাবেচা হবে ইলেকট্রনিক্স পদ্ধতিতে। 60 থেকে 80টি অনুমোদিত ব্রোকারের মাধ্যমে পণ্য বিপণনের এই প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসই। শুরুতে এখানে থাকবে স্বর্ণ, রূপা ও অপরিশোধিত পাম অয়েল। পরে চাল, গম, কৃষিপণ্য এবং জ্বালানি সহ পশু সম্পদ অন্তর্ভুক্ত হবে এই এক্সচেঞ্জে, যা শেয়ার বাজারের বাইরে নতুন বিনিয়োগের ক্ষেত্র। গোল্ড, সিলভার এবং ক্রুড পাম অয়েল, আমরা এখন পর্যন্ত আমাদের যে প্ল্যানিং, আমরা কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ এই 3টি প্রোডাক্ট দিয়ে শুরু করতে চাই। সেপ্টেম্বরের শেষ নাগাদ প্ল্যান রেখেছি। আমরা আশা করছি এই সময়ের মধ্যে আমাদের যে টেকনোলজিক্যাল কাঠামো তৈরি হয়েছে কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ চালুর জন্য, সেটা আমরা করতে পারবো। সিএসই জানায়, এখন ব্রোকার লাইসেন্স ও পণ্যের অনুমোদন এবং কন্ট্রাক্ট ডিজাইন হলেই শুরু হবে আনুষ্ঠানিকতা। মার্কেটের প্রফেশনাল তৈরি করা, মার্কেটে বিনিয়োগকারী তৈরি করা এবং এই যে নতুন সেগমেন্ট, নতুন প্রোডাক্ট, এগুলি সম্পর্কে বিনিয়োগকারীদেরকে জানানো, এই কাজগুলো চলমান আছে। তো আমরা আশা করছি এবছরের শেষ নাগাদ আমরা লাইভ অপারেশনে যেতে পারবো। এ বিষয়ে বিধিমালা অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। সিএসই বাকি কাজ শেষ করলে আর কোনো বাধা থাকবে না বলে মনে করছে নিয়ন্ত্রক সংস্থা। কমোডিটি এক্সচেঞ্জই কিন্তু এটা দেখবে রেগুলেশন অনুযায়ী, এবং কমিশন ওই রেগুলেশন এবং আমাদের যে রুলস, এটা সমন্বয়ে এই বিষয়টা নির্ধারণ করবে। 2023 সালে 1/4 শেয়ার কেনার মধ্য দিয়ে সিএসির কৌশলগত মালিকানায় রয়েছে বসুন্ধরা গ্রুপ। আর সিএসির কমোডিটি এক্সচেঞ্জ তৈরির জন্য পরামর্শক হিসেবে কাজ করছে ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ এমসিএক্স। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ থেকে দেশের সব বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং চার্জ বাড়ছে 20 থেকে 50%। কিছু ক্ষেত্রে 80% পর্যন্ত বাড়তে পারে এই চার্জ। মাসুল বাড়ানোর এই ঘোষণা 1.5 মাস আগে দিয়েছিল বাংলাদেশ কন্টেইনার ডিপো সমিতি বিকডা। তবে শুরু থেকে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে ব্যবসায়ীরা। কন্টেইনার ডিপোতে আমদানি রপ্তানি পণ্য ব্যবস্থাপনার বাড়তি মাসুল অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে শঙ্কা রপ্তানিকারকদের। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 20 ফুট রপ্তানি কন্টেইনারের চার্জ 6,187 টাকা থেকে বাড়িয়ে 9,900 টাকা করা হয়েছে। 40 ফুট কন্টেইনারের চার্জ 8,250 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 13,200 টাকা। এছাড়া খালি কন্টেইনার, ডকুমেন্টেশন এবং গ্রাউন্ড ভাড়া সহ প্রায় সব সার্ভিসে অতিরিক্ত চার্জ আরোপ করেছে বিকডা। পূর্ববর্তী বছরের তুলনায় কন্টেইনার হ্যান্ডলিং বাড়লেও বিশ্বখ্যাত কন্টেইনার বন্দরের তালিকা লাউডস লিস্টে এবার পিছিয়ে পড়েছে চট্টগ্রাম। প্রতিযোগী বন্দরগুলোর এগিয়ে যাওয়া 2024 সাল জুড়ে দেশের রাজনৈতিক বৈরী পরিস্থিতির কারণে এবার বন্দর পিছিয়ে পড়েছে বলে মনে করছে সংশ্লিষ্টরা। বন্দর ব্যবহারকারীরা বলছে, বিশ্বমানে এগিয়ে যেতে বন্দরের উন্নয়ন পরিকল্পনা ঢেলে সাজাতে হবে। বিশ্বব্যাপী কন্টেইনার বন্দর ব্যবস্থাপনার অভিজাত 100 বন্দরের তালিকা দিয়ে তৈরি হয় লয়েডস লিস্ট। চট্টগ্রাম সমুদ্র বন্দর অভিজাত এই তালিকায় প্রথম ঢুকে 2009 সালে। সে সময় বাংলাদেশের অবস্থান ছিল 98তম। 2023 ও 24 সালে চট্টগ্রাম বন্দরের অবস্থান ছিল অপরিবর্তিত 67তম স্থানে। তবে 2024 সালের হ্যান্ডলিং বিবেচনায় এবার এক ধাপ পিছিয়ে গেছে বন্দর। 32,75,000 একক কন্টেইনার হ্যান্ডলিং আর 7.4% প্রবৃদ্ধির পরও এবারের অবস্থান 68।
বন্দর ব্যবহারকারীরা বলছেন, এবার চীনের নেতৃত্বে কন্টেইনার ব্যবস্থাপনায় প্রভাবশালী অবস্থানে আছে এশিয়ার বন্দরগুলো। প্রথম 10টি বন্দরের সবগুলোই এশিয়ার। ইউরোপের বন্দরগুলোও ইউক্রেন রাশিয়া সংঘাতকে পাশ কাটিয়ে ভালো করেছে, তাই রেকর্ড গড়েও পিছিয়ে গেছে চট্টগ্রাম। বন্দরের দক্ষতার যে ঘাটতি আছে বা ঘাটতি হয়েছে সেটা কিন্তু বুঝায় না। কন্টেনার হ্যান্ডেলিংয়ের বিষয়টা হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড যেন গতি পায় এবং টোটাল সার্বিক আমাদের যে ব্যবসা বাণিজ্যের অবস্থা আছে সেটা উন্নতি করা। লয়েডস লিস্টের তথ্য বলছে 2024 সালে বিশ্বে প্রায় 743.6 মিলিয়ন একক কন্টেইনার পরিবহন হয়েছে। ইন্টারন্যাশনাল অপারেটর এবং লোকাল অপারেটর একই সাথে যদি প্যারালালি আমাকে সাপোর্টটা দেয়, সার্ভিসটা দেয়, তাহলে আমার দেশের অপারেটরের জন্য লাভ, তারাও কম্পিটিটিভ হবে, আমার বন্দর ব্যবহারকারীরা বেটার সার্ভিসটা পাবে, যা 2023 সালের চেয়ে 8.1% বেশি। বন্দর কর্তৃপক্ষের দাবি, অর্থনীতির সাথে তাল মিলিয়ে কাজ করছে তারা। চট্টগ্রাম বন্দরের কার্যক্রম কিন্তু আমরা কখনো বন্ধ রাখি না। যখনই কাস্টমস এবং অন্যান্য শিপিং ডিউ এবং অন্যান্য ফর্মালিটিস শেষ করে আমাদের চট্টগ্রাম বন্দরে আসলেই আমরা 6 থেকে 8 ঘন্টার মধ্যেই আমরা আমাদের ডেলিভারি কার্যক্রমটা সম্পন্ন করতে সক্ষম হই। চট্টগ্রাম বন্দরের পাশাপাশি পিছিয়েছে ভারতের মুন্দ্রা ও শ্রীলঙ্কার কলম্বো বন্দরও। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। গাছ কেটে বন উজাড় ও জলবায়ুর প্রভাবে জামালপুর ও শেরপুরের পাহাড়ি অঞ্চলে কমছে গাছের সংখ্যা। এতে হুমকির মুখে পড়েছে পরিবেশ ও জীববৈচিত্র্য। কমছে বন্য প্রাণীর সংখ্যা। পাহাড়কে আগের রূপে ফিরিয়ে আনতে গত 5 বছর ধরে গাছ রোপণ করছে বন বিভাগ। জামালপুরের বকশীগঞ্জের গারো পাহাড় থেকে শেরপুরের ঝিনাইগাতি হয়ে ময়মনসিংহের হালুয়াঘাট পর্যন্ত বিস্তৃত পাহাড়ি এলাকা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বনভূমি। 20 বছর আগেও এই পাহাড়ি এলাকায় দেখা মিলত বহেরা, হরিতকি, শীষ, নিম, অশ্বগন্ধা, হরিদ্রা সহ অসংখ্য প্রজাতির মূল্যবান গাছ। কিন্তু অবাধে গাছ কেটে বনভূমি দখল করায় এখন বিলুপ্তির পথে ঔষধি গাছ। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাণ, প্রকৃতি ও পরিবেশ। হর্তকি পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক যে ঔষধি গাছগুলো সেগুলো একদমই বিলুপ্তি। নির্বিচারে বৃক্ষনিধন এবং পাহাড় কেটে পাথর উত্তোলনের মতো ভয়ঙ্কর দানবীয় কারণে আজকে পাহাড়ে গাছ নেই। পরিবেশবিদরা বলছেন, জলবায়ুর বিরূপ প্রভাবে কমেছে বৃষ্টিপাতের পরিমাণ, উর্বরতা হারাচ্ছে পাহাড়ি ভূমি। জলবায়ু পরিবর্তন করে এর ফলে হচ্ছে কি, যখন যে উদ্ভিদের জন্ম নেওয়ার কথা সেই উদ্ভিদ কিন্তু তার জন্ম নিতে পারছে না। ন্যাচারালি কী হবে, সে তার অবস্থানটা হারিয়ে ফেলবে। যে বন্যপ্রাণীর সংখ্যাও কিন্তু পাহাড়ে মারাত্মকভাবে কমেছে, কারণ ওই জায়গাটা সে যখন নিজের মতো করে নিতে না পারছে তখন সে অন্য জায়গায় মাইগ্রেশন করছে। বন বিভাগ বলছে, গত 5 বছর ধরে পাহাড়ে 16 প্রজাতির গাছ লাগানো হচ্ছে। বনভূমিকে আগের রূপে ফিরে পেতে সময় লাগতে পারে 10 থেকে 15 বছর। বিগত 5 বছরে বালিজুড়ি রেঞ্জে আপনার প্রায় কয়েকশো হেক্টর হচ্ছে যে ঔষধি প্রজাতির চারাদের বনায়ন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে বহেরা, আমলকি, হরিতকি, অর্জুন, নিম ইত্যাদি প্রজাতি। পারফেক্ট যেটা বন যেটা আপনার সেটা দেখতে হলে আরও প্রায় 10 থেকে 15 বছর অপেক্ষা করতে হবে। জামালপুর ও শেরপুর জেলার 8,330 একর বনভূমি রয়েছে বালিজুড়ি রেঞ্জের আওতায়। গত 5 বছরে এ রেঞ্জের 1,255 হেক্টর জমিতে বিভিন্ন প্রজাতির 30 লাখ গাছ লাগিয়েছে বন বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভরা মৌসুমেও আশানুরূপ মাছ মিলছে না সুনামগঞ্জের হাওরগুলোতে। এতে বিপাকে পড়েছেন জেলেরা। মৎস্য কর্মকর্তারা বলছেন, এবার উজানে ঢল ও বৃষ্টি পর্যাপ্ত না হওয়ায় হাওরে মাছ কম। জলধারের নব্যতা নিশ্চিত করার পাশাপাশি জেলেদের সামাজিক সুরক্ষার আওতায় আনার তাগিদ প্রশাসনের। সুনামগঞ্জের হাওড়া অঞ্চলে দেখা দিয়েছে মাছের আকাল। ভরা মৌসুমেও নদী ও হাওর থেকে প্রায় শূন্য হাতে ফিরতে হচ্ছে জেলেদের। কালীভদ্রে কিছু মাছ জালে আটকা পড়লেও দিন শেষে পরিশ্রমের তুলনায় আয় অনেক কম। জেলেদের দাবি, বেশিরভাগ জেলে পরিবারে চলছে ঋণের টাকায়। আয় কমায় বাধ্য হয়ে অনেকেই দিনমজুরের কাজ করছেন, ছাড়ছেন এলাকাও। আগে তো হয়তো 700 হয়তো, গেলে 150-200 টাকা হয়। এখন খাওয়ানোর মাছই পাই না। আগে পাইতাম মাছ, এখন মাছ নাই। পানি তো শুকাই দিতেছে গা। এখন মাছের কম, প্রায় মানুষই ঢাকা গেছে, অন্য অন্য জায়গায় গেছে, কাজ করতে গেছে। মৎস্য কর্মকর্তারা বলছেন, জলবায়ু পরিবর্তনে একদিকে কমছে বৃষ্টি, অন্যদিকে বেড়েছে তাপমাত্রা। এর জেরে মাছের প্রজনন ব্যাঘাত হওয়ায় কমছে মাছের সংখ্যা। তাপ দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে সমস্ত মাছগুলো প্রজনন করবে তারা ঠিকমতো
সেই প্রজননের পরিবেশটা ঠিকমতো না পাওয়ার কারণে প্রজননও একটা ব্যাঘাত করতেছে এই জলবায়ু পরিবর্তনের কারণে। মাছের সংখ্যা বাড়াতে নাব্যতা নিশ্চিতের পাশাপাশি জলাধারগুলোর ব্যবস্থাপনায় উদ্যোগ নেওয়ার জোর দিচ্ছে প্রশাসন। আমাদের হাওর অঞ্চলের যে সরকারি অংশ আছে তার পলি অপসারণ করার মাধ্যমে নাব্যতা এবং প্রজনন ক্ষেত্র উপযোগী করা যায়। এরপরে এই মৎস্য নির্ভর যে জীবিকা আছে জেলেদের, সেটা আমার মনে হয় স্থায়ী একটা জীবিকার রূপ দেওয়া সম্ভব। সুনামগঞ্জে 120টি ছোট বড় হাওরে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন লক্ষাধিক জেলে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।